আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ষষ্ঠ অধ্যায় হতে কিছু গুরুত্বপূর্ণ টপিক আলোচনা করব। তো প্রথমে হচ্ছে প্রোগ্রামে শর্তের ব্যবহার। তো প্রোগ্রামে শর্তের ব্যবহার করার জন্য কিছু কন্ডিশনাল অপারেটর আছে যেগুলো এর উপরে দেওয়া হয়েছে। তো অপারেটরগুলো একটু পরিচিত হই। যেমন এখানে আছে ডাবল ইকুয়াল টু, এটা দ্বারা বাম পক্ষ এবং ডান পক্ষের সমতা বোঝায়। যদি বাম পক্ষ এবং ডান পক্ষ যদি সমান হয় তাহলে এই অপারেটরের কাজ হচ্ছে সত্য রিটার্ন করবে, আর যদি সমান না হয় তাহলে এই অপারেটর কি করবে, মিথ্যা রিটার্ন করবে কম্পিউটারকে। তো যেমন মনে করো, আমি একটু উদাহরণ দিই। এখানে যদি আমি 4 ইকুয়াল টু 3 প্লাস 1 দিলাম তাহলে সত্য, তাহলে কী হবে, সত্য হবে। আর যদি তা না করে যদি আমি এরকম দিই তাহলে হবে কি, মিথ্যা হবে। আশা করি বুঝতে পারছো। তাহলে নট ইকুয়াল টু দ্বারা বোঝাচ্ছে বাম পক্ষ এবং ডান পক্ষ অসমান হইলে সত্য হবে, আর সমান হইলে মিথ্যা হবে। যেমন 4 নট ইকুয়াল টু 3, এটা হচ্ছে সত্য। আর আমি যদি এখন এটাকে এইভাবে দিই, 4 নট ইকুয়াল টু 4, 4 4-এর সমান নয়, তাহলে এই অপারেটর কি রিটার্ন করবে, মিথ্যা রিটার্ন করবে, মিথ্যা। ওকে, তো যাক আমরা অপারেটরগুলো বুঝতে পারতেছি। এইটা হচ্ছে লেস দেন অপারেটর, এটা আশা করি বুঝতে পারতেছো। তাহলে এই অপারেটরের কাজ, সবগুলো অপারেটর আসলে সত্য হয় সত্য রিটার্ন করবে, না হলে মিথ্যা রিটার্ন করবে, জাস্ট এইটাই। যেটা লেস দেন ইকুয়াল টু, গ্রেটার দেন ইকুয়াল টু। তো এইগুলা এই অপারেটরগুলো মোটামুটি তোমরা গণিতে করেছো, সুতরাং এটা বুঝতে পারতেছো। এখন এই অপারেটরগুলো আমাদের এই টপিক্সে কাজে লাগবে, প্রোগ্রামে শর্তের ব্যবহার। তার মানে আমরা এই টপিক্সের আগ পর্যন্ত যত প্রোগ্রাম করেছি সেখানে কোনো শর্তের ব্যবহার ছিল না। যেমন দুটি সংখ্যার যোগফল নির্ণয় করো, গুণফল নির্ণয় করো, ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করো, এগুলোতে কোনো কন্ডিশন নাই। এখন এখান থেকে আমাদের মূলত কন্ডিশন ব্যবহার করাটা শিখব। পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো কার্য বা স্টেটমেন্ট সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। প্রোগ্রামে যদি অর্থে ইফ স্টেটমেন্ট ব্যবহার তুলনা করা যেতে পারে, তাহলে শর্ত সাপেক্ষে কোনো কাজ করার জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহার করা হয়। আচ্ছা, এখন পাইথনে এই ধরনের স্টেটমেন্ট কয়টা আছে? মোট 4টা আছে। এক হচ্ছে ইফ, 2 হচ্ছে ইফ ডট এলস, 3 হচ্ছে ইল ইফ, 4 হচ্ছে ম্যাচ। আমরা এগুলো জানবো, MATCH। ওকে, তো আমরা ইফের স্ট্রাকচারটা জানি। তো আমি যদি প্রোগ্রামে এই ইফ স্টেটমেন্ট ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই তার গঠনটা জানতে হবে। গঠন না জানলে আমি ব্যবহার করতে পারবো না। তো গঠন হচ্ছে ইফ কন্ডিশন কলন, অবশ্যই কলন দিতে হবে। তারপর হচ্ছে এটার ভিতরে একটু গ্যাপ রেখে লিখতে হবে স্টেটমেন্ট, মানে যে কোনো স্টেটমেন্ট বা যে কোনো বাক্য বা যে কোনো কাজ এখানে লিখতে হবে। এখানে লেখার প্যাটার্নটা অবশ্যই মেনটেন করতে হবে। এটা অবশ্যই একটু ভিতরের দিকে থাকবে, একই মার্জিন বরাবর লিখলে ভুল হবে। তারপরে হচ্ছে কি স্টেটমেন্ট জাস্ট বিলো ইফ, মানে ইফের পরে যদি আর কোনো স্টেটমেন্ট থাকে, সুতরাং এই লাইনটা ইফের কোনো স্ট্রাকচারের অংশ নয়। মূলত এই হচ্ছে ইফের স্ট্রাকচারের অংশ। ওকে, তাহলে আমরা কি পেলাম, ইফ, আর এটা দরকার নেই, এটা ব্যাখ্যা করছিল। তো এই হচ্ছে স্ট্রাকচার মূলত। তাই এখন আমরা একটা উদাহরণ দিয়ে বুঝবো যে কোনো পরীক্ষায় পাশে সর্বনিম্ন নম্বর হচ্ছে 48। কোনো শিক্ষার্থী যদি পরীক্ষায় 40 বা তার থেকে বেশি নম্বর অর্জন করে তাহলে পাস, অন্যথায় ফেল হিসাবে গণ্য করা হবে। তো এই প্রোগ্রামটি করার জন্য আমরা ইফ স্টেটমেন্টে সাহায্য নিতেই হবে। তো আমরা ইউজারের কাছ থেকে একটি মার্ক ইনপুট নিব, যেটা আমরা অলরেডি জানি। একটা ভেরিয়েবলের মধ্যে আমরা কিবোর্ড থেকে এটা ডাটা ইনপুট নিয়ে মার্ক ভেরিয়েবলের মধ্যে রাখতেছি। তারপর আমরা কী করতেছি, ইফ মার্ক গ্রেটার দেন ইকুয়াল টু 40, যদি আমাদের ইনপুটকৃত মার্কটি যদি 40-এর বড় বা সমান হয়, যদি সত্য হয় তাহলে আমি কি দেখাবো, প্রিন্ট ইউ হ্যাভ পাস, তুমি পাস করেছো। আর যদি মিথ্যা হয় তাহলে আমি আরেকটা কন্ডিশন দিব। কন্ডিশন দিয়ে যদি 40-এর ছোটো হয় তাহলে আমি দেখাবো প্রিন্ট ইউ হ্যাভ ফেইল। তাহলে ইফ স্টেটমেন্টে শুধু সত্য হলে ফলাফল পাবো। ওকে, আর মিথ্যা হলে কি পাবো? মিথ্যা হলে সেটা হচ্ছে স্টেটমেন্ট জাস্ট বিলো ইফ, এই অংশটা। মানে মিথ্যা হলে ধরে রাখতে পারো ফলাফল পাওয়া যায় না, ফলাফল পাওয়া
যায় না। তো এইটা আপাতত ইন্টারমিডিয়েট লেভেলে এই কথাটা লাগে, তো আপাতত তোমাদের এটা নিয়ে টেনশন করার কারণ নেই। পরবর্তী আমাদের কন্ডিশনাল স্টেটমেন্ট হচ্ছে ইফ ডট ডট এলস স্টেটমেন্ট। তাহলে পাইথন প্রোগ্রামে শর্ত সাপেক্ষে কোনো স্টেটমেন্ট বা কার্য সম্পাদনের জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহৃত হয়, ইফ না ইফ এলস স্টেটমেন্ট ব্যবহৃত হয়। তাহলে এটার বৈশিষ্ট্য কি, এখানে কন্ডিশন সত্য হলে একটা ফলাফল পাওয়া যাবে, আর কন্ডিশন মিথ্যা হলে অন্য একটি ফলাফল পাওয়া যাবে। যেটা ইফের থেকে পার্থক্য করতেছে, ইফে শুধু কন্ডিশন সত্য হলে ফলাফল পাওয়া যাচ্ছে, মিথ্যা হলে কোনো ফলাফল পাওয়া যাচ্ছে না। আর ইফ এলসে কী হচ্ছে, কন্ডিশন সত্য হলে এক ধরনের ফলাফল পাওয়া যাচ্ছে, আর কন্ডিশন মিথ্যা হলে অন্য আর এক ধরনের বা বিপরীত। এটা যা হবে তার বিপরীত হচ্ছে এটা, অন্য একটা ফলাফল পাওয়া যাচ্ছে। তাহলে এই হচ্ছে ইফ আর ইফ এলসের মধ্যে পার্থক্য। তো তোমাদের এত কিছু লাগবে না। তো স্ট্রাকচারটা একটু বুঝি আমরা। ইফ কন্ডিশন, আমরা একটু জুম করি। স্ট্রাকচার হচ্ছে ইফ কন্ডিশন সত্য হলে স্টেটমেন্ট, আর যদি কন্ডিশন মিথ্যা হয় এলসে যাবে কলন স্টেটমেন্ট। তাহলে এই পুরোটা হচ্ছে মূলত ইফ এলসের স্ট্রাকচার, এটা আমাদের মেনটেন করে চলতে হবে। ওকে, আচ্ছা ঠিক আছে। এখন আমরা আমরা একটা প্রোগ্রাম দেখি, প্রোগ্রামের সাহায্যে বোঝার চেষ্টা করি। আচ্ছা, ব্যবহারিক প্রোগ্রাম হচ্ছে পাইথন ভাষার একটি প্রোগ্রাম তৈরি করতে হবে যাতে কোনো নাগরিকের বয়স ইনপুট দেওয়া হলে তিনি নির্বাচনে ভোটার হওয়ার উপযুক্ত কিনা যাচাই করবে। তাহলে সেটা হচ্ছে 18 থেকে বড় হলে আমি বলবো সে ভোটার, আর ছোটো হলে এলসে গিয়ে বলবো সে ভোটার নয়। তাহলে আমাদের একটা কিবোর্ড থেকে ডাটা ইনপুট নিতে হবে, ইনপুট নিয়ে ভেরিয়েবলে রাখতে হবে। সো এই কাজটা আমরা পারি। তো আমরা এজ নামক একটা ভেরিয়েবলের কিবোর্ড থেকে ইনপুট নিচ্ছি, এজ ইকুয়াল টু ইন্টিজার ইনপুট প্লিজ এন্টার ইউর এজ। তো এটা আমাদের আগের ক্লাসেগুলো ব্যাখ্যা আমরা জানি কীভাবে ইনপুট নিতে হয়। তাহলে ইফ এজ গ্রেটার দেন ইকুয়াল টু 18 প্রিন্ট ইউ আর এলিজিবল ফর ভোটিং। আর যদি তা না হয় এলসে যেতে হবে, এলস কলন প্রিন্ট ইউ আর নট এলিজিবল ফর ভোটিং। এখন এটাই যদি আমরা ইফ দিয়ে করতে চাইতাম তাহলে এলস না দিয়ে আমাদের এখানে আরেকটা কন্ডিশন দিতে হতো, ইফ এজ লেস দেন ইকুয়াল টু 18। লেস দেন ইকুয়াল টু হবে না, শুধু লেস দেন হবে। তাহলে এই হচ্ছে আমাদের ইফ আর ইফ এলসের মধ্যে পার্থক্য। ইফ দিয়ে করতে গেলে এখানে আরেকটি ইফ ব্যবহার করতে হতো, আর যদি এলস দিয়ে করি, ইফ এলস দিয়ে করি, তাহলে শুধু এলস লিখলেই হয়ে যায়। তাহলে আশা করি বুঝতে পারতেছো। এখন আমরা আরেকটি পড়ব সমস্যার সমাধান, সেটা এফ এলসের সাহায্যে। কোনো সংখ্যা জোড় না বিজোড় তা নির্ণয় করার জন্য একটি পাইথন প্রোগ্রাম লিখো। কোনো সংখ্যা জোড় না বিজোড় নির্ণয় করার টেকনিক হচ্ছে সংখ্যাকে আমরা যে কোনো জোড় সংখ্যা 2 দ্বারা বিভাজ্যকে যদি 2 দ্বারা ভাগে মিলে তাহলে আমরা বলবো সেটা হচ্ছে জোড়, আর 2 দ্বারা যদি ভাগে না মিলে তাহলে সেটাকে আমরা বলবো বিজোড়। তাহলে আমি মনে করি একটা সংখ্যা নিলাম, মনে করো 10 মডুলাস 2। আচ্ছা, এখন এই অপারেটর, এই প্রোগ্রামটা শেখার জন্য এই অপারেটরের কাজটা আমাদের জানতে হবে। এই অপারেটরের কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা, ভাগশেষ নির্ণয় করে। ওকে, তাহলে আমার এই অপারেটরের নাম হচ্ছে মডিউল অপারেটর। এই অপারেটরের কাজ হচ্ছে ভাগশেষ নির্ণয় করা। অর্থাৎ আমার দেখো এটা অ্যান্সার কী হবে, আমি 10কে যদি 2 দ্বারা ভাগ করি 5 দুগুণা 10, ভাগশেষ 0। আমি যদি ভাগ করতাম উত্তর আসতো 5, কিন্তু আমরা এখানে ভাগ চিহ্ন না, ভাগ চিহ্ন হচ্ছে এটা, আমরা দিচ্ছি এটা পার্সেন্টেজের মতো। তো পার্সেন্টেজের মতো হলেও এটা পাইথনে এটাকে পার্সেন্টেজ বলে না, এটাকে বলা হয় মডিউল অপারেটর। তো এই অপারেটর ফলাফল হিসেবে কোনটাকে ধরবে, এটাকে, সুতরাং 0 হবে। তাহলে মডিউল অপারেটর কী করে, ভাগশেষ নির্ণয় করে। তো আমরা সংখ্যা ইনপুট নিব, তাকে 2 দ্বারা ভাগ করে দেখবো আমরা কি পাই। তো এখানে দেখো নট ইকুয়াল টু, আমরা সবসময় নট ইকুয়াল টুটাকে মানে নট ইকুয়াল টু একটু অনেকেরই প্যাচ লাগে, তো আমরা নট ইকুয়াল টু অ্যাভয়েড করার চেষ্টা করবো। তো এই কন্ডিশনটাকে আমরা যদি এইভাবে লিখি, ইফ নাম মডুলাস 2 ইকুয়াল টু 0, তাহলে আমরা কি এখানে ইভেন দিব, এটা ওটার কেটে ইভেন, EVEN, আর এটাকে আমরা ওড দিব, ODD। তাহলে নট ইকুয়াল টু অ্যাভয়েড করলে ভালো। তো এটা একটু বুঝিয়ে দিই। আমি যে সংখ্যাটি ইনপুট নিব সেটা যদি 2 দ্বারা ভাগে মিলে, অর্থাৎ ভাগশেষ যদি 2 হয় তাহলে বাম পাশেও ভাগশেষ যদি 0 হয় তাহলে বাম পাশেও 0 এবং ডান পাশেও 0, তাহলে তখন সত্য হবে, তখন ইভেন দেখাবে। আর ভাগশেষ যদি 0 না হয় তাহলে
বাম পাশে 0 ব্যতীত অন্য কিছু একটা আসবে তখন মিথ্যা হবে এবং ওড দেখাবে। তো ব্যাপারটা একটু আমি বুঝাই দিই। আমি যে কোডটা, আচ্ছা মনে করো আমি এখানে এই লাইনে ইনপুট দিলাম, মনে করো 10, নাম ইকুয়াল টু 10 হলো। তাহলে এখানে কি হবে, ইফ নামের মানটা বসাবে কম্পিউটার 10 মডুলাস 2 ইকুয়াল টু 0। এখন 10কে আমরা 2 দ্বারা ভাগ করি, 5 দুগুণা 10, তাহলে মডুলাস অপারেটর কী হবে, 0 হবে। তাহলে এখানে কম্পিউটার পুরোটার মানটা কী করবে, 0 করবে, ইকুয়াল টু 0। তাহলে এটা কী হলো, সত্য হলো। সত্য হলে আমাদের এই যে কন্ডিশনের পরে যে স্টেটমেন্ট সেটা এক্সিকিউট করবে, অর্থাৎ দিস নাম্বার ইজ ইভেন এক্সিকিউট করবে। আচ্ছা এখন আমরা আবার ইনপুট দেওয়ার সময় এখানে আমরা 10 না দিয়ে 5 দিলাম। তাহলে এখন কী করবে কম্পিউটার, 5কে ভাগ করবে, তাহলে 2 দুগুণা 4, ভাগশেষ কত হলো, 1 হলো। তাহলে এখানে 10 না হয় তখন 5 হবে, তাহলে এখানে কত হবে, 1 হবে, ভাগশেষ আমরা 1 পেয়েছি। তাহলে 1 ইকুয়াল টু 0, এটা কি সত্য? না, এটা হচ্ছে মিথ্যা। 1 0 সমান নয়, তাহলে কী হবে, তখন এলসে যাবে, এলসে গিয়ে ওড দেখাবে। আচ্ছা আমরা যদি প্রোগ্রামটা বইতে যেভাবে আছে সেভাবে যদি বুঝতে চাই তাহলে কি হবে সেটাও বোঝানো যাবে। ওকে, এখানে বলছে নট ইকুয়াল টু, যদি 0 সমান না হয় তাহলে সত্য হবে। তাহলে আমরা ইনপুট হিসাবে নাম ইকুয়াল টু আমরা কি দিলাম, 5 দিলাম। তা 5 দিলে কি হবে, এই ঘরে দেখো নাম মডুলাস 2 ইকুয়াল টু 0, তো তাহলে নামের ঘরে কি বসাবে, 5 বসাবে কম্পিউটার, কারণ নাম ইকুয়াল টু 5, মডুলাস 2 ইকুয়াল টু 0। তাহলে সরি, এখানে তো এই অপারেটর না, নট ইকুয়াল টু, মিস করতাম, তো এখন এটা বোঝাচ্ছি। এখন 5কে 2 দ্বারা করলে, মডুলাস করলে ভাগশেষ হিসাবে কত আসে, 1 আসে। 1 নট ইকুয়াল টু 0, 1 0 সমান নয়, তাহলে এটা কি, এটা হচ্ছে সত্য, এটা হচ্ছে সত্য। তাহলে কি হবে, নাম্বার ইজ ওড দেখাবে। আর যদি আমরা ইনপুট হিসেবে মনে করো 8 দিলাম বা 6 দিলাম, তখন কম্পিউটার এখানে 6 বসাবে, 6 মডুলাস 2, এই মান কি হবে, 0 হবে, ভাগশেষ 0 নট ইকুয়াল টু 0, তখন এটা কী হয়ে যাবে, মিথ্যা হয়ে যাবে। মিথ্যা হলে তখন কী হবে, এখানে তার প্রবেশ করতে পারবে না, তখন এলসে আসবে, এলসে যে প্রিন্ট ইভেন্ট দেখাবে। তাহলে আমরা নট ইকুয়াল টু এবং ইকুয়াল টু অপারেটরের কাজ একটা প্রোগ্রামের সাহায্যে দেখানোর চেষ্টা করলাম, আশা করি বুঝতে পেরেছো। এরকম প্রোগ্রামগুলো একটু দেখে নিবে, অধিবর্ষ কিনা, মিটার ফুট থেকে রূপান্তর, জাস্ট এখান থেকে এমসিকিউ আসতে পারে। এরপরে ইয়াটা হচ্ছে এলস ইফ, একাধিক শর্ত যাচাই করার জন্য পাইথনে অন্যথায় যদি অর্থে ইফ এলস স্টেটমেন্টের সাথে স্টেটমেন্টের মাঝে দিলে সুন্দর হয়, মাঝে ইফ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। পরে এই কথাটা লিখছে, অসুবিধা নেই। আচ্ছা, অর্থাৎ প্রোগ্রামে একাধিক শর্ত যাচাই করার জন্য ইফ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। তো এটা ফরম্যাটটা আমাদের দেখতে হবে, ইফ কন্ডিশন 1, যেহেতু একাধিক কন্ডিশন, এখন কন্ডিশন 1 কোলন ব্লক 1, এটা সত্য হলে ব্লক 1 এক্সিকিউট করবে। আর এটা যদি মিথ্যা হয় পরবর্তী কন্ডিশনে যাবে, পরবর্তী কন্ডিশনটা আমাদের ইফ দিয়ে লিখতে হবে। ইফ কন্ডিশন 2 যদি সত্য হয় ব্লক 2, আর যদি আচ্ছা এরপরে ডট দ্বারা বোঝাচ্ছে তোমার প্রোগ্রামের প্রয়োজনে এভাবে তুমি একাধিক ইফ ব্যবহার করতে পারবে, ডট, এখানে কোনো লিমিটেশন নাই। আর যদি এইটা যদি আমাদের সর্বশেষ কন্ডিশন হয় তাহলে এটাও যদি মিথ্যা হয় তাহলে এলসে গিয়ে ডিফল্ট ব্লক এক্সিকিউট করবে। আর ব্লকেন এটা হচ্ছে এই স্টেটমেন্টের বাইরের অংশ, মেকানিজমের বাইরের অংশ, এটা ইফের কোনো অংশ নয়। ওকে, তাহলে এখন এই প্রোগ্রামটা কীভাবে রান করে একটু বুঝি। প্রথমে আমাদের কন্ডিশন 1 চেক করবে। তো যখনই কন্ডিশন কথাটা আসবে তখন হয় সেটা সত্য হবে, আর না হয়তো সেটা মিথ্যা হবে, যে কোনো একটা হবে, বাট দুইটা একসাথে না। সত্য হলে একরকম ফলাফল হবে, মিথ্যা হলে আরেক রকম ফলাফল হবে। তো প্রথমে আমরা একটু বোঝানোর জন্য মনে করবো এটা হচ্ছে সত্য হলে ব্লক 1 এক্সিকিউট করবে, তারপর থেমে যাবে। আর যদি কন্ডিশন মিথ্যা হয়, কোনো এক সময় তো মিথ্যা হতেও পারে ইনপুটের উপর, যদি কন্ডিশন মিথ্যা হয় তাহলে সে পরবর্তী কন্ডিশনে যাবে। সেই কন্ডিশন সত্য হতে পারে, মিথ্যা হতে পারে। সত্য হলে একরকম ফলাফল, মিথ্যা হলে আর এক রকম ফলাফল। সত্য হলে ব্লক 2 এক্সিকিউট করবে, মানে ব্লক 2 দেখাবে, তারপর থেমে যাবে। যখনই কন্ডিশন সত্য হচ্ছে তার সাথে সংশ্লিষ্ট কাজটা সম্পাদন করে থেমে যাচ্ছে। আর যদি কন্ডিশন মিথ্যা হয়ে যায় তাহলে সে পরবর্তী কন্ডিশনে যাবে। এখন পরবর্তী কন্ডিশন যদি সর্বশেষ কন্ডিশন হয় এবং সেটাও যদি মিথ্যা হয় তাহলে এলসে গিয়ে ডিফল্ট ব্লকে যাবে। তাহলে আশা করি এটা কিভাবে কাজ করে বুঝতে পারছো। তাহলে আমি আরেকবার একটু বলি,
ইফ কন্ডিশন 1 এটা সত্য হলে ব্লক 1 এক্সিকিউট করবে, তারপর থেমে যাবে। আর যদি এটা মিথ্যা হয়, ইলেফে গিয়ে দ্বিতীয় কন্ডিশনে যাবে। এটা সত্য হলে ব্লক 2 এক্সিকিউট করবে, মানে সম্পাদন করবে বা প্রদর্শন করবে, তারপর থেমে যাবে। আর যদি এই কন্ডিশনটাও মিথ্যা হয় এবং এটা যদি সর্বশেষ কন্ডিশন হয়, তাহলে তার মানে কি দাঁড়াচ্ছে, এটা সর্বশেষ কন্ডিশন এবং এটা মিথ্যা, তখন সে এলসে গিয়ে ডিফল্ট ব্লকটা প্রদর্শন করবে বা কাজটা করবে। তো এখন এই স্টেটমেন্টটা আমরা একটা প্রোগ্রামের সাহায্যে বুঝলে আরও সুবিধা হবে। কোনো সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক না শূন্য তা নির্ণয় করার জন্য পাইথন প্রোগ্রাম লিখো। তাহলে আগে দেখো, এই প্রোগ্রামের আগের যত প্রোগ্রাম ছিল সেখানে ফলাফল হচ্ছে দুইটা। ফলাফল হচ্ছে কয়টা? দুইটা। যেমন ওড নয় ইভেন, দুইটা ফলাফল হলে ইফ এলস, আর দুইয়ের অধিক ফলাফল হলে ইলিফ। তাহলে এখানে ফলাফল দেখো কয়টা, সংখ্যাটা হয় ধনাত্মক, নয়তো ঋণাত্মক, নয়তো শূন্য প্রদর্শন করতে হবে। তাহলে এখানে ফলাফল, এটা হচ্ছে প্রথম ফলাফল, এটা হচ্ছে দ্বিতীয়, এটা হচ্ছে তৃতীয়। অর্থাৎ দুইয়ের অধিক ফলাফল হলে ইলিফ ব্যবহার করতে হবে। তাহলে ইলিফ কখন ব্যবহার করতে হবে আশা করি বুঝতে পারতেছো। দুইয়ের অধিক ফলাফল হলে ইলিফ ব্যবহার করতে হবে। তাহলে এখানে ফলাফল কয়টা? এখানে ফলাফল হচ্ছে, টোটাল ফলাফল হচ্ছে 3টা। তো 3টা ফলাফলের জন্য কন্ডিশন ব্যবহার করতে হবে দুইটি কন্ডিশনের মধ্যে ইফ ব্যবহারের নিয়ম হচ্ছে 2 - 1 = 1টি। তো আমি আরেকবার বুঝি, ফলাফল যদি হতো 4টা, তাহলে টোটাল কন্ডিশন হতো 3টা। সেই 3টা কন্ডিশনের মধ্যে ইফের সংখ্যা হতো 3 - 1 = 2টাই হচ্ছে লজিক। 2, 3, 4, টোটাল ফলাফল 4টা ফলাফলকে হ্যান্ডেল করার জন্য টোটাল কন্ডিশন লাগবে 3টা কন্ডিশনের মধ্যে ইলিফ কন্ডিশন কয়টা হবে? 2টা। তো এই হিসাবটা একটু মনে রাখবা। তো এখানে দেখো ফলাফল হচ্ছে টোটাল ফলাফল 3টা, তাহলে কন্ডিশন হবে 2টা। কন্ডিশন হবে কয়টা? 2টা। তো 2টা কন্ডিশনের মধ্যে একটা হচ্ছে ইফ কন্ডিশন আর একটা হচ্ছে ইলিফ কন্ডিশন, ওই যে 2 - 1। তো আশা করি। তো এখন দেখো, কোনো সংখ্যা ধনাত্মক, ঋণাত্মক না শূন্য তা নির্ণয় করার জন্য প্রোগ্রাম লিখো। তাহলে আমাদের কিবোর্ড থেকে একটা সংখ্যা ইনপুট নিতে হবে। ইনপুট নিলাম, তারপর এমন কিছুর মানে আমাদের ম্যাথমেটিক্যাল টার্ম, কন্ডিশন মানেই ম্যাথমেটিক্যাল টার্ম, কন্ডিশন মানে হচ্ছে ম্যাথমেটিক্যাল টার্ম। ওই অপারেটরগুলো দিয়ে তৈরি করতে হবে। তুমি যাই করো, কন্ডিশন এই অপারেটরের সাহায্যে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন তৈরি করতে হবে। তাহলে আমি সংখ্যাটি ইনপুট নিয়ে আমি চেক করব যে এটা যদি 0 থেকে বড় হয় তাহলে সেটা হচ্ছে পজিটিভ, আর যদি তা না হয় তাহলে ইলিফে যাব। এখানে আরেকটা কন্ডিশন দিব, যদি 0 থেকে ছোটো হয় তাহলে হচ্ছে নেগেটিভ, আর যদি এই দুইটা কোনোটাই না হয় তার মানে বোঝা যাচ্ছে সেটা 0। সে সহজ প্রোগ্রাম। তাহলে এখন পরবর্তী স্টেটমেন্ট হচ্ছে ম্যাচ। এটা তেমন ইম্পর্টেন্ট না, একটু দেখি। পাইথনে ইলিফ স্টেটমেন্টের অনুরূপ কাজে একাধিক স্টেটমেন্ট থেকে নির্দিষ্ট কোনো স্টেটমেন্ট নির্বাহের জন্য ম্যাচ স্টেটমেন্ট ব্যবহৃত হয়। মূলত একাধিক ইলিফ ব্যবহার না করে ম্যাচ স্টেটমেন্ট ব্যবহার করাটা সুবিধাজনক। তো ম্যাচ স্টেটমেন্টের সাথে অতিরিক্ত কেজ ও ব্রেক স্টেটমেন্ট ব্যবহৃত হতে পারে। ইলিফ স্টেটমেন্টের কন্ডিশনাল কিংবা রিলেশনাল এক্সপ্রেশনের উপর ভিত্তি করে উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয়, কিন্তু ম্যাচ স্টেটমেন্টে সাধারণত বৈধ ভেরিয়েবলের মানের উপর উপযুক্ত স্টেটমেন্ট নির্বাচন করা হয়। এই হচ্ছে ইলিফ আর ম্যাচের মধ্যে পার্থক্য। এটা এমসিকিউ আকারে আসতে পারে, এখান থেকে একটু দেখে নাও। তাহলে ম্যাচ স্টেটমেন্ট, MATCH, ম্যাচ স্টেটমেন্টের আমরা বলেছিলাম স্টেটমেন্ট মোট কয়টা? এখানে দেখো আমরা কোথায় লিখছিলাম, 4টা মেবি। এই যে ম্যাচ, হ্যাঁ ঠিক আছে। তাহলে ম্যাচ স্টেটমেন্টের মেকানিজমটা কি? একটা আমরা ম্যাচ এক্সপ্রেশন দিব কলন দিয়ে, তারপর কেস ভ্যালু লিখতে হবে কলন, এই ভ্যালুর অনুযায়ী ব্লক 1 এক্সিকিউট করবে। কেস ভ্যালু 2 সাথে মিললে ব্লক 2 এক্সিকিউট করবে। যদি না মিলে তাহলে পরবর্তী কেজে যাবে, ভ্যালু 3 সাথে চেক করবে, এটা সত্য হলে ব্লক 3 এক্সিকিউট করবে। যদি কোনো কেজের সাথে না মিলে তাহলে ডিফল্ট কেজে এসে ডিফল্ট ব্লকটা প্রিন্ট করবে বা কাজ করবে। তাহলে এটা প্রোগ্রাম দিয়ে বুঝলে আমাদের বোঝাটা সহজ হবে। ইংরেজি ছোট হাতের কোনো অক্ষর ভাওয়েল না কনসোনেন্ট তা জানার জন্য একটি প্রোগ্রাম লিখো। তো ভাওয়েল হচ্ছে 7টা নাকি 6টা নাকি? 1, 2, 3, 4, 5, AEIOU, 1, 2, 3, 4, 5টা। ওকে, ভাওয়েল হচ্ছে কয়টা? 5টা। তো ভাওয়েল এবং কনসোনেন্ট যাচাই করার জন্য কনসোনেন্টের সংখ্যাটা বেশি, ভাওয়েলের সংখ্যা কম। তাহলে আমরা চেক করব সংখ্যাটা মানে লেটারটা ভাওয়েল কিনা।
আর না হলে আমরা তাকে কনসোনেন্ট বলবো। তো এই কারণে আমরা কিবোর্ড থেকে একটি লেটার ইনপুট নিব। তো লেটার ইনপুট নেওয়ার ইয়াটা হচ্ছে কি, সেটা হচ্ছে স্ট্রিং টাইপের str। তো স্ট্রিং টাইপের ইনপুট নেওয়ার সুবিধা কি? সুবিধা হচ্ছে ডাইরেক্ট আমি ইনপুট নিলেই আমরা জানি কি ইনপুট ফাংশন ডাটা স্ট্রিং হিসেবে সে ইনপুট নেয়, এখানে আর কাস্টিং করতে হয় না, বা str ফাংশন না লিখলেও চলে। তাহলে char একটা ভেরিয়েবলের মধ্যে ইনপুট নিচ্ছে আমরা একটা লেটার, তাহলে ভেরিয়েবলটা হচ্ছে char। এখন আমরা ম্যাচ হচ্ছে পাইথনের কমান্ড, ম্যাচ char কলন, যে ইনপুটটা নিচ্ছি সেটাই এখন এখানে আসবে। এসে এখন আমরা কেস দিচ্ছি, কেস এ। আমার এখানে যে ইনপুটটা দিব লেটার, সেটা যদি এ হয় তাহলে প্রিন্ট ক্যারেক্টার ইজ ভাওয়েল দেখাবে, তারপর থেমে যাবে। মনে করো আমার ইনপুট এ যদি না হয় তাহলে চেক করবো সেটা ই কিনা। যদি ই হয়, এখানে অবশ্যই যেহেতু স্ট্রিং, এই কারণে ডাবল কোটেশন দিয়ে লিখতে হবে। স্ট্রিং না হলে লেখার দরকার ছিল না, বাট স্ট্রিং যেহেতু আমাদের, এই কারণে ডাবল কোটেশন দিয়ে লিখছি। আচ্ছা, আমরা যদি এখানে ইনপুট হিসেবে ই দিই তাহলে সেটা এর সাথে ম্যাচ করবে না, তখন কেস ইতে চলে যাবে। যদি ইর সাথে ম্যাচ করে তাহলে কি দেখাবে, যে প্রিন্ট char ইজ ভাওয়েল, মানে ই ইজ এ ভাওয়েল, এটা প্রিন্ট করবে, তারপর থেমে যাবে। যদি আমার এটাও যদি ম্যাচ না করে তাহলে চেক করবে সেটা আই কিনা। যদি আই হয় তাহলে ভাওয়েল এটা প্রিন্ট করে, তারপর থেমে যাবে। যদি এটার সাথে ম্যাচ না করে, অর্থাৎ এটার সাথে ম্যাচ না করলে এখানে আসবে, এটার সাথে ম্যাচ না করলে এখানে আসবে। এখন এটার সাথেও যদি ম্যাচ না করে তাহলে এখানে আসবে, দেখবেন এটা ও কিনা, আমরা যে ডাটা ইনপুটটা দিচ্ছি সেটা ও কিনা। যদি ও হয় তাহলে বলবে যে ও ইজ ভাওয়েল, তারপর থেমে যাবে। এখন এটাও যদি ম্যাচ না করে তাহলে পরবর্তী কেজে আসবে, দেখবে এটা ইউ কিনা। যদি ইউ হয় তাহলে ভাওয়েল এটা প্রিন্ট করে, থেমে যাবে। এখন যদি এটাও ম্যাচ না করে এবং এটা যদি সর্বশেষ, এখানে দেখা যাচ্ছে যে এটা হচ্ছে সর্বশেষ, তাহলে সে কোথায় চলে যাবে, সে ডিফল্টে চলে যাবে, যে কেস আন্ডারস্কোর, মানে কিছুই নাই, কারোর সাথে ম্যাচ করছে না। মানে আমি এখানে ইনপুট হিসেবে এর মার ইনপুট হিসেবে আমরা কি দিলাম, আমরা দিলাম হচ্ছে char। এখানে আমরা কিবোর্ড থেকে ইনপুট দিলাম, মনে করো এম। এখন এম দেখো এর সাথে মিলছে, মিলে নাই, তাহলে পরেরটাই চেক করবে, এর সাথে মিলানোর চেষ্টা করবে, মিলছে না মিলে নাই, এটার সাথে মিলে নাই, এটার সাথে মিলে নাই, এটার সাথে মিলে নাই, কারোর সাথে মিলে নাই, তখন সে কেস আন্ডারস্কোর কলন, এটাকে বলা হয় ডিফল্ট কেস। এখানে এসে বলবে যে char ইজ এ কনসোনেন্ট। যদি কারোর সাথেই না মিলে তাহলে আমরা নিশ্চিত হলাম সেটা হচ্ছে কনসোনেন্ট। তাহলে এই হচ্ছে কীভাবে কাজ করে, এটা একটু দেখলাম। তো শিক্ষার্থীরা, আশা করি আমাদের কন্ডিশনাল স্টেটমেন্টগুলো বুঝতে পেরেছো। এখন তোমাদের কাজ হচ্ছে এই 4টি স্টেটমেন্টের উপরে যত প্রোগ্রাম আছে সেগুলো একটু দেখা। যেমন মনে করো এখানে একটা প্রোগ্রাম আছে, আমি একটু দেখাচ্ছি। প্রোগ্রামটা হচ্ছে 3টি পূর্ণ সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি নির্ণয় করার জন্য একটা প্রোগ্রাম লিখো। তো এখানে ফলাফল কি, মনে করো একটা পূর্ণ সংখ্যা এক্স, আর একটা ওয়াই, আর একটা জেড। তো কখনো এক্স বড় হতে পারে, কখনো ওয়াই বড় হতে পারে, কখনো জেড বড় হতে পারে, মানে তুমি যেভাবে ইনপুট দাও তার উপরে নির্ভর করতেছে। তার মানে এখানে ফলাফল 3টা, আলটিমেট ফলাফল 3টা। তো 3টা ফলাফল কখনোই একসাথে প্রদর্শিত হবে না, যে কোনো একটা হবে। তার মানে বোঝা যাচ্ছে যে ফলাফল এখানে 3টা। তা 3টা ফলাফল হলে ইফ ব্যবহার করতে হবে। তাহলে 3টা ফলাফলের জন্য টোটাল কন্ডিশন কয়টা হবে, 2টা। আর টোটাল কন্ডিশন হতে ইফ কয়টা হবে, একটা হবে। ওই যে জাস্ট আমি যে সূত্রটা দেখিয়ে দিছি ওইটাই। তাহলে আমি এখানে 3টে ইনপুট নিচ্ছি। আর এখানে আমি প্রথমে, আচ্ছা এখানে তারা এক্স ওয়াই জেড নেই, এখানে তারা নাম 1, নাম 2, নাম 3 এগুলো নিয়েছে। তো প্রথমে আমাদের লজিকটা কি দেখো, নাম 1টাকে আমরা এমনভাবে ম্যাথমেটিক্যাল ইকুয়েশন লিখব যে নাম 1টাকে আমরা বাকি 2টার থেকে বড় কল্পনা করব। দেখো এই যে নাম 1 গ্রেটার দেন ইকুয়াল টু নাম 2 অ্যান্ড নাম 1 গ্রেটার দেন ইকুয়াল টু নাম 3। আমি বলতেছি নাম 1 হচ্ছে নাম 2 এবং নাম 3 থেকে বড়, তাহলে এই কারণে অ্যান্ড ব্যবহার করা হচ্ছে। ওকে, তাহলে অ্যান্ডের কাজ বোঝা যাচ্ছে যে অ্যান্ডের কাজ হচ্ছে এবং, তার মানে 2টাই সত্য হতে হবে। যখন 2টাই সত্য হবে তখন পুরোটা হচ্ছে সত্য। অর্থাৎ আমি এমনভাবে ইনপুট দিলাম, মনে করো এটা দিলাম 10, এটা দিলাম 5, এটা দিলাম 2, তখনই কি হবে, তখনই আমাদের অ্যান্ডটা পুরো কন্ডিশনটাকে সত্য করবে। তাহলে অ্যান্ডের কাজ কি বোঝা গেল? তাহলে অ্যান্ড হচ্ছে লোকে অ্যান্ডের সাথে যারা যুক্ত থাকবে তাদের সকলকে সত্য হতে হবে। যদি সবাই সত্য হয় তাহলে কি হবে, পুরোটা সত্য হবে। আর যে কোনো একটা মিথ্যা হলে পুরোটা মিথ্যা হয়ে যাবে। ওকে, তো প্রথমেই আমি কি করলাম, লজিকটা দেখো, নাম 1কে আমি বাকি 2টার থেকে সত্য কল্পনা করলাম এবং এটা লেখার নিয়ম হচ্ছে এন দিয়ে লিখতে হবে।
যদি সত্য হয় তাহলে নাম ওয়ান হচ্ছে বড়, এটা দেখাবে, তারপর থেমে যাবে। আর যদি সত্য না হয় তাহলে এখানে এসে আমরা কি করব, এখন আমরা নাম টুকে বাকি দুইটা থেকে বড় কল্পনা করব। দেখো নাম টু গ্রেটার দেন ইকুয়াল টু নাম ওয়ান অ্যান্ড নাম টু গ্রেটার দেন ইকুয়াল টু নাম থ্রি। এখন এটা যদি সত্য হয় তাহলে নাম টু ইজ দ্য লার্জেস্ট নাম্বার, আর যদি এটাও যদি মিথ্যা হয় আর তো আমার কোনো কন্ডিশন নাই, তাহলে এটা মিথ্যা মানে কি নাম ওয়ান বড় নয়। এখন মনে করো এটাও মিথ্যা, তাহলে নাম টু বড় নয়, তাহলে ইজিলি বোঝা যাচ্ছে নাম ওয়ান যদি বড় না হয়, নাম্বার টু যদি বড় না হয় তাহলে বড়কে নাম্বার থ্রি। তাহলে ইজিলি এটা এলসি গিয়ে আমরা প্রিন্ট করে দিলাম। তো এইভাবে বাকি প্রোগ্রামগুলো দেখো। আগামী ক্লাসে আমরা লুপ স্টেটমেন্ট পড়ব। তো আসলে এগুলো পড়ার উদ্দেশ্য হচ্ছে এখান থেকে এগুলো ভালোভাবে না বুঝলে এখান থেকে এমসিকিউ পড়াটা খুব কঠিন হয়ে যাবে, কারণ টুকটাক ছোটো ছোটো প্রোগ্রাম থাকে যেগুলোর আউটপুট লিখতে হয়। তো প্রোগ্রাম না বুঝলে আউটপুট লেখার তো কোনো সুযোগ নাই। তো আগামী ক্লাসে আমরা যে লুপটা পড়বো, লুপ এখানে 3টা লুপ আছে, বেশি সময় লাগবে না। এরপরে আমরা পরবর্তী ক্লাসে এই জাতীয় এমসিকিউগুলো আমরা সমাধান করব। তো আশা করি সবাই বুঝতে পারছো। তো তোমাদের কাজ হচ্ছে এই সবগুলো লুপের উপর সবগুলো স্টেটমেন্ট, 4টি স্টেটমেন্ট, তার উপরে যতগুলো প্রোগ্রাম বইতে আছে সেগুলো দেখো, না বুঝলে আমাদেরকে বলবে। ভালো থাকো, খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।